নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় বাংলার রাজনীতি। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। গত কয়েকদিন ধরেই নানান ইস্যুতে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিভেদ যেন চরমে পৌঁছেছে। এরই মধ্যে দেশের নির্বাচন নিয়ে বিএনপির সুরে গলা মেলালেন দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনী এখন অভিভাবকহীন, তাই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুরাহা করতে চাইছেন তিনি। এই পরিস্থিতিতে ইউনূস সরকারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশের এই সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে একবার দেখে নেব বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে ঠিক কি বলছেন এপার বাংলার সাধারণ মানুষ। ভারতের কাছে বোমবর্ষের ধাক্কা খেয়ে কিছুটা শান্ত হয়েছে পাকিস্তান, আর এবার অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। জানা যাচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান তিনি নির্বাচন চাইছেন, যিনি এতদিন নির্বাচন চাইছিলেন না। তাহলে কি কোথাও সংকটে পড়বে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস? যে চোখ দিয়ে মোহাম্মদ ইউনূস সেভেন সিস্টারের দিকে তাকাচ্ছিল, সেই চোখে কি এবারে সর্ষে ফুল দেখার সময় এসছে ইউনূসের? কি মনে করছেন সাধারণ মানুষ, এপার বাংলার সাধারণ মানুষ, সাধারণ জনতা? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি সত্যি কি মোহাম্মদ ইউনূস এবারে চোখে সর্ষে ফুল দেখবে সেভেন সিস্টারের বদলে? দেখো, একটা কথাই বলি যে ভোট যে মোহাম্মদ ইউনূস বলছে ও নিজের স্বার্থের জন্য বলছে, বাট শেখ হাসিনা যেরকম গেছে মোহাম্মদ ইউনূসেরও যাওয়ার দরকার। ও ভোট করে কিছু হবে না। আর এখন যে সার্কামস্ট্যান্স যা চলছে, এখন যেরকম মানে পাকিস্তানে যেরকম চলছে, আমি চাই মানে ইন্ডিয়া যেরকমভাবে পাকিস্তানের পিছনে লেগে আছে যুদ্ধ চাই, আমি চাই যে বাংলাদেশকে যেন সেরকম অ্যাজ ইট ইজ বা সেরকমই করে, আর মোহাম্মদ ইউনূসকে যেন এখন উঠিয়ে দেয় ওখান থেকে। ওর থেকে কোনো কিছু লাভ হবে না। খেল খতম, তো খেল খতম হয়ে হবে। ওখানকার যে অবস্থা আছে ওখানকার অবস্থা খুব খারাপ, ফাইন্যান্সিয়াল পজিশনটাও খারাপ। ওখানে কিছু আছে আজকের দিনে পুরো কারো কন্ট্রোল নাই ওখানে। যেখানে সেখানে লোক বেরোচ্ছে, মিছিল জুলুস দেখছেন আপনি, তো কোনো কন্ট্রোল নাই। তাহলে কি করে থাকবেন? হ্যাঁ হ্যাঁ, খতম 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 খতম, খেল খতম। আর কি বলবো? হ্যাঁ, ভালো পলিটিশিয়ান চাই দেশকে বাঁচাতে জন্যে। আগে যত গরিব মানুষ ওকে দেখো, তারপরেই দেশ বাড়বে। সব জায়গাতে এই হচ্ছে, আমাদের দেশেও তো এই তাই হয়ে গেছে। সব লিডার নেতা নিজেই ভাবছে, নিজের জন্যেই ভাবছে। আগে জনতার জন্য ভাবো, তাহলে দেশ ভালো থাকবে। একচেটিয়া তো কোনো কিছুই যায় না। হ্যাঁ, সবারই একটা সময় আছে। হ্যাঁ, ভালো সময়ের পরে খারাপ সময়, খারাপ সময়ের পরে ভালো সময়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। বাংলাদেশ নিয়ে আমরা তো ভারতবর্ষ, বাংলাদেশের কথাটা বাংলাদেশি লোকেই বললে ভালো হয়। আমরা তো ইন্ডিয়ান, আমরা আমাদেরটা নিয়ে ভাববো না। হলেও আমাদের তো এখন সমস্যার চারদিকে, মানে তারা আমাদের এখন শত্রুর মতো আচরণ করছে। সেই কারণে আমরা তাদেরটা তাদের, আমাদেরটা আমরা বুঝে নিতে যাই। হাসিনা তো আমার মোদী সরকারের বন্ধু, সে তো তাকে সে গার্ড করে রেখেছে। তাহলে সেক্ষেত্রে সে আসলে ভালো, সুবিধা নয় তো। কারণ আমাদের দেশ যদি হাসিনাকে করে শেল্টার দেয়, তাহলে এটা কী মনে হচ্ছে? আর এর থেকে আর কিছু বলার নেই। ইলেকশন হলে তো খেল খতম হয়ে যাবে। ইলেকশন হবে কিনা এটাই ডাউট আছে। ভারতের সুবিধা কি? ভারত এটাই সুবিধা হবে যদি ওর শান্তি হয়, আমাদের পড়োশী দেশ, আমরাও শান্তি থাকতে পারবো, ট্রেডের সৃষ্টি হবে না, এটাই শান্তি হবে। এই ব্যাপারে ইউনূসে যাওয়ার সময় হলো, কিন্তু কিছু তো একটা হয়েছে যার জন্য যে ওনার যে প্রথমে যখন এই হাসিনাকে যখন দেশ থেকে বিতাড়িত করা হয়, সে দেশ থেকে বিতাড়িত করার সময় ওনার যে স্টেটমেন্টগুলো ছিল আর এখন ওনার যে স্টেটমেন্টগুলো হয়েছে, তো সেটা আকাশ আর জমিন ফারাক হয়ে গেছে। তো সেখানে ইন্টারনালি কী হয়েছে সেটা আমাদের আরও যখন ইনপুটগুলো আস্তে আস্তে বেরোবে, তো আমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু সেখানে এখন একটা প্রথমে যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল, সেখান থেকে কিন্তু অরাজকতার সৃষ্টি যেটা হয়েছিল সেটা এখন কিছুটা হলেও লিমিট এসছে, যার জন্য উনি আবার চেষ্টা করছেন যে যেন ভোটটা হয়ে যায়। কারণ ওনার যে মানে যারা ওনাকে সাপোর্ট করে এই জিনিসগুলো করেছিল, যে মাৎসান্য টাইপের যে জিনিসটা হয়েছিল, সেই ক্ষেত্রে কি হয়েছে যে উনি এখন সেটা ডিবেট করছে যে না, সেই মানুষগুলো যিনি ওনার পক্ষে ছিল তারা এখন বিপক্ষে হওয়া শুরু হয়েছে। তো সেখানে একটা ইনপুট কাজ করেছে, ইন্টেলিজেন্স ইনপুট। সেখানে হয়তো আমাদের ইন্ডিয়ারও কিছু ইনপুট আছে, সেখানে হয়তো যেটা সব পক্ষের ক্ষেত্রে সেখানে আইএসআইয়েরও কিছু ইনপুট ছিল। তো সেখানে আরও কিছু বিস্তারিত দেখা, এটা তো সময় আরও বলতে পারবে, যতটা সময় আসবে সেখানে আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে উত্তরগুলো। ঠিক আছে, সত্তা যেভাবে ওরা চালাবে বিদেশ থেকে, রিমোট কন্ট্রোল বিদেশের হাতে, ওইভাবেই চলবে।
বিদেশ বুঝতে পারছে না, আমেরিকা চীন। ও প্রথমে কি চেয়েছিল, প্রথমে ভেবেছিল যে ও ক্ষমতা ওর হাতে থাকবে, বাংলাদেশের সেনাপ্রধান। এখন দেখছে ওরই অবস্থা খারাপ। বাংলাদেশের যিনি সেনা প্রধান তিনি ভেবেছিলেন হয়তো শেখ হাসিনা যাওয়ার পর তিনি বাংলাদেশের ক্ষমতা নিজের হস্তান্তর করবেন, কিন্তু মোহাম্মদ ইউনূস আসার পর তিনি দেখছেন যে তার জারিজুরি, তার ক্ষমতা প্রায় সীমিত। তাই তিনি বাধ্য হয়ে নিজের স্বার্থে আঘাত লাগার জন্য তিনি ভোট চাইছেন। মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য তিনি ভোট চাইছেন। বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এমনটাই মনে করছেন, কিন্তু অনেকের আবার ধারণা যে এই ভোট চাওয়ার পিছনে আসলে আমেরিকা এবং চীনের কলকাঠি রয়েছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। 2026-এর 1 জানুয়ারির মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকার গঠনের জন্য ঠিক যা দরকার তাই করবেন, এমনটাই জানিয়েছেন দেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। ঢাকার সেনা দরবারে উপস্থিত সেনা অফিসারদের এই আশ্বস্ত করার পিছনে যথেষ্ট ইঙ্গিত রয়েছে বলেই মনে করা হচ্ছে। তার সাফ কথা, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হয়। তাহলে কি ইউনূস গদি না ছাড়লে সেনা অভ্যুত্থান অবশ্যম্ভাবী? ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশি সেনাবাহিনীর সংঘাত চরমে। পরিস্থিতি এমন যেন এখনই আমূল কিছু পরিবর্তন হলে অবাক হবার কিছুই নেই। প্রথম থেকে ইউনূসের আগমনকে ভালো চোখে দেখেনি বাংলাদেশ সেনা। এবার একের পর এক ছুটে যেভাবে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনকে পিছিয়ে নিয়ে যাচ্ছে, তাতে ধৈর্যের ভাট ভাঙছে বাংলাদেশ সেনাবাহিনীতে। নানান ইস্যুতে মতবিরোধ এখন তুঙ্গে। এমন অবস্থায় জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সুরে তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপ সৃষ্টি করলেন সেই দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। তিনি বলছেন, গত 9 মাস ধরে বাংলাদেশের সেনাবাহিনী অভিভাবকহীন। এই কারণেই আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি। এমনিতেই বারবার সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের বিরোধিতায় নেমেছে বিএনপি, জাতীয় পার্টির মতো বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভের সঙ্গে জানিয়েছিলেন, অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু হয়েছে ইউনূস সরকার। এবার সেনাপ্রধান আরও এক কদম এগিয়ে ইউনূসের সরকারের সংস্কারের অধিকার নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি বললেন, দেশের ভবিষ্যতের পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের রয়েছে। সেনাপ্রধানের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ঢাকার সেনা দরবারে উপস্থিত সেনা অফিসারদের ওয়াকার বলেন, জানুয়ারি 2026-এর মধ্যেই দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় তাই করবে সেনাবাহিনী। তার কথায় ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিতে হয়। ওয়াকিবহাল মহলের বক্তব্য, সেনাপ্রধানের এই মন্তব্য মোহাম্মদ ইউনূস সরকারের জন্য অশানি সংকেত। প্রশ্ন উঠছে, তাহলে কি সেনা অভ্যুত্থান হতে চলেছে বাংলাদেশে? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা। বাংলাদেশের এই সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট নিয়েই আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভু সরকার। অর্কদা, এই যে বাংলাদেশের পরিস্থিতিটা বর্তমানে দেখা যাচ্ছে যে এর আগেও কিন্তু বাংলাদেশে সেনা অভ্যুত্থান ঘটেছে, এটা বাংলাদেশের জন্য নতুন কিছু বিষয় নয়, এরশাদের সময়ও এটা দেখেছি। তবে কি এই পরিস্থিতিতে আবার বাংলাদেশে সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে? সেনা অভ্যুত্থানের দিকে কি যাচ্ছে? না, এই মুহূর্তে ওটা বলা সম্ভব নয় যে সেনা অভ্যুত্থান হচ্ছে কি হওয়ার সম্ভাবনা রয়েছে। একটা জিনিসই বলা যায় যে সেনাবাহিনী সামগ্রিকভাবে এই অন্তর্বর্তী সরকারের কাজকর্মের উপর যার পর নাই ক্ষুব্ধ। তার অনেকগুলো কারণ আছে। কারণ অন্তর্বর্তী সরকার যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে খলিলুর রহমান, তিনি বাংলাদেশের নাগরিক নন, তিনি আমেরিকার নাগরিক। এবং এই নিয়োগ দেওয়া হয়েছে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে সম্পূর্ণ অন্ধকারে রেখে। 2, বাংলাদেশের চট্টগ্রামের অদূরেই মানে নাফ নদী পেরোলেই হচ্ছে রাখাইন প্রদেশ। সেখানে আরাকান আর্মি ক্ষমতা দখল করেছে। তাদের সঙ্গে মায়ানমারের জুন্টা সরকারের প্রবল বিরোধ। মাস 2 আগে বাংলাদেশ সফরে এসেছিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। তিনি কক্সবাজারে গিয়েছিলেন, ইউনূসও গিয়েছিলেন। সেখানে তারা ইফতার করেন। তারপর শোনা যাচ্ছিল যে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, অবশ্যই আমেরিকা চাইছে যে বাংলাদেশের জমিকে ব্যবহার করে আরাকান আর্মি এবং রাখাইন প্রদেশে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে, মানে হিউম্যান করিডর।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কয়েকদিন আগে বলেছিলেন যে এই ব্যাপারে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই প্রস্তাবের বিরোধী। সেনাবাহিনীরও মত এক যে এটা হচ্ছে একটা ব্লাডি করিডোর, রক্তাক্ত করিডোর যেভাবেই বলা যাক না কেন। সেনাপ্রধান বা সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত নয় যে বাংলাদেশের মাটিকে হিউম্যান করিডোর হিসাবে ব্যবহার করার যে উদ্যোগ ইউনূস নিতে চাইছে তার বিরোধিতা করছে। এবং ইউনূস যেহেতু অনির্বাচিত অসাংবিধানিক একটা অ্যারেঞ্জমেন্টের প্রধান, এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে যদি নিতেও হয় সেটা নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার নেবে, কারণ তাদের কাছে মানুষের জনাদেশ আছে। ইউনূসের কাছে মানুষের জনাদেশ নেই, সেই জন্য সেনাপ্রধান বলেছেন যে এগুলো তারা মানবেন না। তো সেনাবাহিনীর চাপে ইউনূস এই হিউম্যান করিডোর সম্পর্কে তাদের অবস্থান নরম করেছেন, কিন্তু পরিস্থিতি অত্যন্ত জটিল। এবং সেনাপ্রধান বলেছেন যে 2026-এর প্রথম দিন থেকে একটা নতুন সরকার আসুক, কিন্তু ইউনূস তো নির্বাচন দিতে চাইছেন না, বলছেন ছোট সংস্কার, বড় সংস্কার ইত্যাদি করে নির্বাচন পিছুতে চাইছে। আসলে ইউনূস যেটা চাইছেন বাংলাদেশ একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে চলে যাক, তাহলে আর কেউ নির্বাচনের প্রসঙ্গ তুলবে না। দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো বলবেন দেশ এখন একটা অভূতপূর্ব সংকটের মুহূর্তে, এই মুহূর্তে সাধারণ নির্বাচন করা সম্ভব নয়, এখন একটা ঐক্যমত্যের দরকার। সেই জন্য প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার চলছে সেটাই থাকুক, এটাই ইউনূস চান। কারণ যদি নির্বাচন হয়, ইউনূসের তো কোনো রাজনৈতিক দল নেই, ছাত্রদের দলটা ইউনূসেরই দল, কিন্তু তাদের সমূহ বিপর্যয় হবে। সেই জন্য নির্বাচনকে ঠেকাতে, অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে ইউনূস বাংলাদেশকে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চাইছে, সেটাই সেনাবাহিনীর আপত্তির কারণ। আর এই পরিস্থিতিতে কি ইউনূস বেশি দিন তার গদি টিকিয়ে রাখতে পারবেন? আমার তো মনে হয় না বেশি দিন। নির্বাচন তো করতেই হবে। ও যদি নির্বাচন শেষ পর্যন্ত না করে তাহলে সেনা অভ্যুত্থান হয়ে যাবে, সেনা ক্ষমতা দখল করে নেবে। এখন ওই ছাত্ররা বলছে যে জুলাই অগাস্ট ঘোষণাপত্র জারি করতে হবে, তো সেই জুলাই অগাস্ট ঘোষণাপত্র জারি হওয়ার একটা সময়সীমা দিয়েছেন ইউনূসের অন্তর্বর্তী সরকার, 10ই জুন। এই জুলাই অগাস্ট ঘোষণাপত্রে বলা হয়েছে পুরনো সংবিধান বাতিল করা হবে, নতুন সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদের নির্বাচন হবে। পুরনো সংবিধান বাতিল হয়ে গেলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন থাকতে পারবেন না। আবার রাষ্ট্রপতি যেহেতু সেনা প্রধানের নিয়োগকর্তা, তাহলে সেনা প্রধানকেও সরানো সহজ হবে, সেটাই সেনাপ্রধান জানেন। তাই সেই রকম যদি কোনো পদক্ষেপ হয় তাহলে সেনাবাহিনী রাষ্ট্রপতিকে বলবে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে। বাংলাদেশের সংবিধানের 141-এর ক ধারা 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রপতি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে পারেন যদি তিনি মনে করেন যে বহিঃশত্রুর আক্রমণ এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দেশের সুস্থিতি, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার পক্ষে ক্ষতিকর, তখন তিনি স্বতঃপ্রণোদিত হয়ে রাষ্ট্রপতি এই জরুরি অবস্থা জারি করতে পারেন। সেই জন্য তার কোনো প্রধানমন্ত্রীর স্বাক্ষরের প্রয়োজন নেই এবং সেটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদি দেখা যায় যে জুলাই ঘোষণাপত্রে নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন, রাষ্ট্রপতির অপসারণের কথা বলা হচ্ছে, তখন সেনাবাহিনী রাষ্ট্রপতিকে বলতেই পারেন যে এবার আপনি জরুরি অবস্থা জারি করুন। রাষ্ট্রপতিকে পদ থেকে সরাতে চাইছে ইউনূস সরকার, কিন্তু সেনাবাহিনী রাষ্ট্রপতির পাশে থাকায় ইউনূস সরকারের সেই উদ্দেশ্য সফল হয়। অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান, অর্থাৎ বলা যেতে পারে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, এবং আর একদিকে দেশের সেনাপ্রধান, এদের মধ্যে একটা সরাসরি সংঘর্ষ, সেটা এই ঘটনাতে সামনে চলে আসছে। এটা ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? প্রথম কথা, ইউনূস যে মুখ্য উপদেষ্টা হোক সেটা সেনাপ্রধান চাননি। তিনি ইউনূসকে কনভিক্টেড বলে মনে করেন। যেহেতু ছাত্ররা ইউনূসের নামে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছিল, তাই বুকে পাথর চাপা দিয়ে ইউনূসের নাম সেনাপ্রধান মেনে নেন। কিন্তু প্রথম দিন থেকেই ইউনূসের সঙ্গে তার খটামটি লেগে আছে।
নির্বাচনের তারিখ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান এখনো তার অবস্থানে অটুট। আর ইউনূস নির্বাচন চায় না। ইউনূস চায় অবৈধভাবে এই সরকার যাতে চলে এবং সে ক্ষমতা ভোগ করতে পারে। এবং যেভাবে ইউনূস মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিচ্ছে, যেভাবে বাংলাদেশে মবের মুলুক হচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা নেই, বিনিয়োগ আসছে না, বেকারত্ব বাড়ছে, সেনাপ্রধান এটাও বলেছেন যে এবার আর মবের মুলুক তিনি হতে দেবেন না। কথায় কথায় রাস্তা অবরোধ, কথায় কথায় এর অপসারণ তার অপসারণ, সরকারি বেসরকারি অফিসে ঢুকে যাওয়া, সংবাদ মাধ্যমের অফিসে জোর করে ঢুকে গিয়ে দখল করা, এগুলো হচ্ছে সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ার লক্ষণ। বাংলাদেশের মানুষও চাইছে সেনাবাহিনী অ্যাসার্ট করুক, তাই সেনাবাহিনী বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তাদেরকে ঘিরে, সেই প্রত্যাশা পূরণ করতে বদ্ধপরিকর এই বার্তাটা দিয়ে দেওয়া হয়েছে। সেনাপ্রধানের একটা বক্তব্য যেটা উঠে আসছে বারবার, যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই কথাটা কি কোথাও গিয়ে সেনা অভ্যুত্থানের যে সেনাপ্রধান চরমপত্র দিয়ে দিয়েছেন, যদি নির্বাচন ইউনূস না করান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না করান, তাহলে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেবে। আর যদি ইউনূস নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে করার ব্যাপারে উদ্যোগী হন, তাহলে সেনা সেই প্রচেষ্টাকে সমর্থন করবে। ইউনূসের সামনে এটাই অল্টারনেটিভ, দুটো অল্টারনেটিভ। এক, তিনি যদি নির্বাচন করার ব্যাপারে সিদ্ধান্ত না নেন তাহলে তাকে পদ ছাড়তে হবে। আর তিনি যদি সিদ্ধান্ত নেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ডিসেম্বরের মধ্যে, তাহলে সেনাবাহিনী সেই প্রক্রিয়া সমর্থন করবে। এছাড়া ইউনূসের সামনে কোনো অপশন নেই। সমস্যাটা যদিও পুরোটাই বাংলাদেশের ভেতরের সমস্যা, তাও কোথাও গিয়ে কি এই সমস্যার যে ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে কিছুটা ভারত বাংলাদেশের মধ্যে তো 4200 কিলোমিটার সীমান্ত আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে আছে 2000 কিলোমিটারের বেশি সীমান্ত। সেই সীমান্ত তো সুরক্ষিত নয়। বাংলাদেশে এখন জঙ্গি জেহাদিরা আস্ফালন করছে, ভারতকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে, 7 সিস্টার দখল করার হুমকি দিচ্ছে। তো বাংলাদেশের অনেক জঙ্গি জেহাদি যারা আন্তর্জাতিক জঙ্গি, তাদেরকে ইউনূসের অন্তর্বর্তী সরকার ছেড়ে দিয়েছে। ISIDG বাংলাদেশ ঘুরে গেছে। রংপুরের লালমনিহাটে একটা পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে পুনর্গঠন করার চেষ্টা করছে বাংলাদেশ, তাতে পাকিস্তান সহায়তা করবে। তো এই বিষয়টা তো উদ্বেগের। বাংলাদেশের যত টালমাটাল পরিস্থিতি তৈরি হবে, ততই আমাদের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, তার তো প্রভাব পড়বে। সতর্ক থাকতেই হবে। ইতিমধ্যে ভারত সরকার অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক করছে, সেটা নিয়ে বাংলাদেশের মধ্যে একটা বিক্ষোভ তৈরি হয়েছে। সীমান্তে মসজিদ থেকে ঘোষণা দিয়ে লোক জড়ো হয়ে যাচ্ছে। তো পরিস্থিতি বাংলাদেশের ভালো নয়, আমাদের দ্বিগুণ সতর্ক থাকতে হবে। যত বাংলাদেশে অস্থিরতা চলবে তত আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশে যদি একটা স্থায়ী সরকার তৈরি হয়, মানুষের ভোটে নির্বাচিত, সেই সরকারের সঙ্গে আমরা সব রকম কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে পারবো এবং আমাদের উদ্বেগগুলোকে তাদের কাছে জানাতে পারবো এবং সেই উদ্বেগকে প্রশমন করার জন্য বাংলাদেশের নির্বাচিত সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেদিকেও সাউথ ব্লক লক্ষ্য রাখতে পারে। অনেক ধন্যবাদ অর্কদা। বর্তমানে বাংলাদেশের ভেতরের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কে ঠিক কি প্রভাব ফেলতে পারে, বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগিয়ে যেতে পারে, সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানতে পারলাম। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।